হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন চলে এসেছি আবার একটি নতুন গল্প নিয়ে। গল্পটির নাম বউ ভালোবাসে না। বেশ ইন্টারেস্টিং নাম না? চলুন শোনা যাক এই গল্পটির কাহিনী। তো কাহিনী অবলম্বনে এই গল্পটি আজ থেকে বহু বছর আগে যখন না ছিল কোনো ইলেকট্রিসিটি, না ছিল কোনো ট্রেন যোগাযোগ, না ছিল কোনো ফোন, কোনো এসটিডি বুথ, ঠিক জমিদার আমল। তখনকার দিনে জমিদার ছিলেন, রাজাও ছিলেন। তো সেই সময়ের ঘটনা, জমিদার ফণিবাবু, যার প্রচুর সম্পত্তি, প্রচুর জমি জমা, প্রচুর অর্থ এবং সেই সঙ্গে সঙ্গে বিলাসবহুল বাড়ি। ভদ্রলোকের বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। মানে এক কথা বললেই চলে, ভদ্রলোক একছত্রী রাজা। কোনো অভাব নেই, অনটন নেই, পুকুর ভর্তি মাছ, গলা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু, চাকর বাকর, সেই সঙ্গে সঙ্গে এলাক পোশাক, দাসী বাঁধি, সব কিছু মিলিয়ে ফণিবাবুর জমিদার বাড়ি। তখনকার দিনে এই ধরনের ব্যক্তিকে জমিদার বলাই হতো। গল্পটা মোড় সেখানেই। সব থাকতেও ফণিবাবুর মনে শান্তি ছিল না। না, শান্তি ছিল না বলতে, সন্তান আছে, এক ছেলে এক মেয়ে এবং এক স্ত্রীও আছে। দাসী বাঁধি, চাকর বাকর যারাই ছিল সবাই কিন্তু ফণিবাবুকে খুব ভয় পেত এবং সম্মানও করত। ঘটনা ঘটল কোথায় না, ফণিবাবুর স্ত্রী ফণিবাবুকে দু চোখে দেখতে পারত না। না, কারণ কিছু নয়, সবসময় একটা মানে খাই খাই ব্যাপার। পান থেকে চোখ খুঁজলেই ফণিবাবুকে গালিগালাজ করত, ফোঁস করত। সবসময় কিছু একটা ঘটনা ঘটলেই অশান্তি তৈরি করত, যাকে বলা হয় বউ ভালোবাসে না। আর সত্যি তাই, ফণিবাবু কিন্তু অর্থ ছিল, পয়সা কড়িও ছিল, অর্থ ছিল, জমি জমা, গরু বাছুর, পুকুর, মানে এলাই ক্ষেত্রে ব্যাপার। কিন্তু মধ্যেখান থেকে ফণিবাবুর স্ত্রী ফণিবাবুকে মোটেই ভালোবাসত না। সবসময় অশান্তি করত এবং সবসময় ফণিবাবুকে গালাগালি, দু চোখের বিষে মুখ দেখত। বেশ, আরো কয়েক বছর কেটে গেল। ফণিবাবুর ছেলে মেয়ে দুটো আস্তে আস্তে বড় হতে শুরু করলো। ফণিবাবু ভাবতেন যে ছেলে দুটো একটু ছেলে মেয়ে বড় হয়ে গেলেই আমি যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাব। ভাগ্যের পরিহাস দেখুন, ফণিবাবু দুটো ছেলে মেয়ে দুটো সত্যি শিক্ষায় শিক্ষিত হলো এবং বড় হতে শুরু করলো। কিন্তু ফণিবাবুর স্ত্রী হয়ে গেল একই রকম। সবসময় ফণিবাবুকে গালাগালি, বকাবকি, বাজে বাজে খিস্তি এবং মানে তাচ্ছিল্য বোধ করতে শুরু করলো। আরো যেন বিষয়টা বাড়তে শুরু করলো। এদিকে ফণিবাবু ভাবলো, সত্যি তো, আমার এত থাকা সত্ত্বেও, এত অর্থ, এত সম্পত্তি, এত সম্মান থাকা সত্ত্বেও বাড়িতে বউর কাছে সম্মান পাই না। আমার স্ত্রী, যাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, সেই স্ত্রী আমাকে সম্মান দিচ্ছে না। একদিন তো অশান্তি চরমে উঠল। সেদিনকার রান্নাঘর থেকে শুরু করে বাড়ির অন্দরমহল পর্যন্ত ফণিবাবুর স্ত্রী সব ভাঙচুর করতে শুরু করলো এবং বলতে শুরু করলো, তুই বেরিয়ে যা, তোকে মুখ দেখতে আমার ইচ্ছা নেই। এই ধরনের কথা ফণিবাবুর কানে যেন বিষের মতো ঠেকতে লাগলো। ফণিবাবু ভাবলো, না, আমার এই জীবন রেখার থেকে
জীবনটা শেষ করে দেওয়াই ভালো। সেই মতো সারা রাত ফণিবাবু না ঘুমোলো না। ঠিক ভোর রাতে ফণিবাবু উঠে বেরিয়ে পড়ল। ফণি বলতে ফণিভূষণ বাবু কথা বলছি। ফণিভূষণ বাবু সকালে উঠেই বেরিয়ে পড়ল। বিশাল মাঠ, হাঁটতে হাঁটতে উনি চলতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে মাঠের পর মাঠ পেরিয়ে চলল। একের পর এক মাঠ পেরোতে পেরোতে শেষে পৌঁছলো এক জঙ্গলের কাছে। বিশাল বহল জঙ্গল, বাঘ ভাল্লুকের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর ঠিক তখনই সূর্য ঢলে গেছে, সন্ধে হয়ে এসেছে। ফণিবাবু ভাবলো, এই তো জঙ্গল, আর এখানে যদি কোনো বাঘ ভাল্লুক আমাকে খেয়ে ফেলে তাহলে আমার অন্তত শান্তি মিলবে, কেননা আমার মৃত্যুই একমাত্র কাম্য। যেখানে এত অর্থ, এত সম্পত্তি থাকতেও আমার স্ত্রী আমাকে দু চোখেও দেখে না, মরে যাওয়াই ভালো। সেই মতো ফণিবাবু জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। হাঁটতে হাঁটতে রাত বাড়তে শুরু করলো এবং জঙ্গলে গভীর হতে শুরু করলো। গভীর জঙ্গলে চলো পড়লো ফণিবাবু। এসে দেখলো একটা বিশাল বড় বট গাছ। সেই বট গাছের নিচে ফণিবাবু হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছে আর ভাবছে যে রাত তো বাড়ছে, এই সময় কোনো বিছু বা কোনো সাপ বা কোনো বাঘ ভাল্লুক কেউ না কেউ তো আমাকে শিকার মনে করে খেয়ে ফেলবে, আর তাতেই আমার শান্তি, জীবন থেকে অন্তত মুক্তিটা পাবো। এই বলে ফণিবাবু সেখানে হেলান দিয়ে শুয়ে পড়ল। কিন্তু ওই যে বললাম, সারাদিন হাঁটার পরে ফণিবাবু খুব ক্লান্ত। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তন্দ্রা লাগলো এবং ফণিবাবু ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙলো তখন দেখলো খুব জোরে একটা ঝড় বইছে, ভীষণ ঝড়। জঙ্গলটা কেঁপে উঠছে, আকাশে বিশাল গর্জন, কালো কুটকুটে অন্ধকার, মাঝে মধ্যে জনাই পাখি উড়ে যাচ্ছে, আর কিছু কোকিলের কণ্ঠস্বর, আর যেন শিয়ালগুলো দূর থেকে ডাকছে। মনে হচ্ছে একটা খুব ভয়াবহ পরিস্থিতি। কিন্তু ফণিবাবু তো ভয় লাগছে না। ফণিবাবু ভাবছে, এই তো সেই সময়, এই সময় যদি কোনো শিয়াল বা বাঘ হরিণ কেউ কোনো একটা ভয়ঙ্কর জানোয়ার আমাকে যদি খেয়ে ফেলে তাহলে আমি অন্তত আমার বউ থেকে মুক্তি পাই, এই সমাজ থেকে মুক্তি পাই। তার কারণ আমার এই জীবনটা রাখার বুঝি আর ইচ্ছা নেই। ঝড় বাড়তে শুরু করলো, ভীষণ ঝড়। এমনকি যে বটগাছটা বসেছিল সে বটগাছটা তুলতে শুরু করলো। কালো মেঘের আওয়াজ, আকাশ গুড়গুড় করছে। আস্তে আস্তে ঝড়টা থেমে গেল। দেখলো যে বিশাল একটা ধোঁয়া বটগাছের উপরে ঘুরপাক খাচ্ছে। বিরাট ধোঁয়া, ধোঁয়া আকারের কি যেন একটা বিশাল বড়। ফণিবাবু তাকিয়ে থাকলো বটগাছের উপরের দিকে। হঠাৎ দেখলো আস্তে আস্তে একটা পা নিচে নেমে আসছে, ধোঁয়াটা আস্তে ম্লান হয়ে যাচ্ছে। সেই সময় ধোঁয়া থেকে দেখা গেল একটি বড়, বিশাল বড় পা ওর সামনে পড়লো। একটি পা গাছের উপরে, আর একটি পা তো দেখা যাচ্ছে না। মাথাটা বিশাল আকৃতি, খুব মোটা একটা ব্যক্তি। কে? তবে কি তবে কি একে মানুষ ভূত বলে? এটা কি আত্মা? আমি চোখ হয়ে রইলাম। হঠাৎ সেই ব্যক্তির একটা আওয়াজ, কে? ফণিবাবু? ফণিবাবু বলে উঠলেন, আগে হুজুর, হ্যাঁ, আমি ফণিবাবু। কিন্তু আপনি কে? আর আপনি বা আমাকে চিনলেন কিভাবে, বা নাম বা কি করে জানলেন? আমি ব্রহ্মদৈত্য। ব্রাহ্মণ মরে যে হয় সেই হয় ব্রহ্মদৈত্য। আর তুই কেন এসেছিস তা আমি জানি, তবুও আমি তোর মুখ থেকে শুনতে চাই। বল,
তুই তো বিশাল বড় রাজা ছিলিস, এখন জমিদার, তোর তো কোনো অভাব নেই। অভাব না থাকা সত্ত্বেও তুই কেন মরতে এসেছিস এই জঙ্গলে, বল, আমি তোর মুখ থেকেই শুনতে চাই। না 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 ব্রহ্মদত্ত মশাই, দেখুন, আ- আমার স্ত্রী আমার স্ত্রী আমাকে একদম ভালোবাসে না। সে সঙ্গে সঙ্গে আমাকে দু চোখে দেখতে পারে না। যখনই মানে তখনই যা তা বলে বসে। লোকজন চাকর বাকরের সামনে আমাকে গালাগালিও করে। আমার মা মাসি তুলে গালাগালিও পর্যন্ত করেছে। আর আমার কোনো সম্মান দেয় না। আমি মরতে চাই, আমাকে মৃত্যু দিন। শোন ফণি, ফণি বাবু, আমি তোকে সম্মান দিয়েই কথা বললাম। শোন, মৃত্যু এটা তো সহজ নয়। আর মৃত্যু কপালে না থাকলে তার মৃত্যু হয় না। ভাব না, এত কষ্ট করে এত দূর হেঁটে এসেও তুই এত বড় জঙ্গলের মধ্যে কেন এই বট গাছের গোড়ায় বসলি? এই বট গাছটা কিন্তু আমার বাড়ি। আমি সারাদিন যেখানেই যাই, রাতে কিন্তু এখানে ফিরে আসি। আর ফিরে এসে তোকেই দেখতে পেলাম, অর্থাৎ তোর মৃত্যু হবে না। বল, তুই কি জানতে চাস? না, না, আমি কিছু জানতে চাই না। ব্রহ্মদত্ত মশাই, আমাকে আমাকে মৃত্যু দিন। আমি 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 এই সমাজ থেকে বেরিয়ে যেতে চাই। আর আমার এই প্রাণ ত্যাগ করতে চাই। তোর প্রাণ ত্যাগ করার আগে তুই আমাকে 2 দিন সময় দে। এই দেখ, আমার হাতে একটি গাছের শেকড় দেখলাম। দৈত্য সাহেবের হাতে একটি সত্যি শেকড়। কিন্তু কি এই শেকড়? কি হবে এতে? মানে এটা নিয়ে আমি কি করব? আমি এটা মানে, শোন, এই শেকড়টি নিয়ে তুই সকালে উঠে যেদিকে মন চায় চলে যাবি, গিয়ে দেখবি একটা বিশাল বড় বাজার। তারপরে এই শেকড়টি বাঁ কানে দিবি, দিয়ে দেখবি সেই বাজারে মানুষগুলো কারা, কে মরে কি ভাবে মানুষ গ্রহণ করেছে। ডান কামে দিবি, তুই স্বাভাবিক জীবনে ফিরে আসবি। যা, তারপরে যাবি তোর বাড়িতে, দেখবি তোর বউ আগের জন্মে কি ছিল আর কেন তোকে এত গালাগালি করে, ফোঁস ফোঁস করে। যা, যা বেটা। আর যদি এতে না তো সন্তুষ্ট হোস, কাল আসিস, তোর টুঁটি মুড়ে তোকে আমার সঙ্গেই নিয়ে নেব। সেই মতো আমি ওই শেকড়টা নিয়ে সেই রাতে ওখান থেকে বেরিয়ে পড়লাম। সকাল হতে দেখি এই সত্যি তো একটা বিশাল বড় মার্কেট। বাজারে প্রচুর লোকজন। মানে কি করি, এত লোকজনের মধ্যে কে কেমন ছিল কি করে চিনবো? আমি বাজারের মধ্যে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখি পাশে একটা মুদির দোকানদার এক খদ্দেরকে মাল দিচ্ছে। আর খদ্দেরটা বলছে, আপনি দাম কম নিন, আপনি দাম কম নিন। মুদির দোকানদারটা দাম তো কম বলছে, কিন্তু ভেতর থেকে যেন একটা একটা আওয়াজ। আমি ভাবলাম, ও তো দোকানদার এত বাজে আওয়াজ করছে কেন? আর এই খদ্দেরটা এত মিষ্টি করে বলছে কেন? দেখি তো দৈত্যর সাহেবের দৈত্যর শেকড়টা বাঁকাটা দিয়ে দেখি, কে ছিল আগের জন্মে এই উম, ব্রাহ্মণ, আর কে ছিল এই কাস্টমার বা খরিদ্দার। এই মতো আমি শেকড়টি বাগানে ঢুকিয়ে দিলাম। দিয়ে দেখলাম, সর্বনাশ, কি দেখছি! আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। দেখছি ওই ওই দোকানদারটা দোকানদার নয়, ও একটা খেলছিয়াল, খাও খাও করছে। আর কাস্টমারটা কাস্টমার নয়, সে একজন রাজদূত। আগের জন্মে রাজস্ব রাজসভায় দূতের কাজ করতো, খবর সংগ্রহ করতো। তাই জন্য সে চুপচাপ বলছে, আর দোকানদারটা খ্যাক খ্যাক করছে। খুব খারাপ লাগলো নিজেকে, কিছু বলতেও পারছি না, তার কারণ এরা বিশ্বাস করবে না আমার কথা। সেই মতো আমি তাবিজটা নিয়ে এগিয়ে চললাম। সামনে দেখি একজন মুচি জুতো পালিশ করছে, আর মুচির মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তো ভাবলাম, কি বলছে ওখানে? এই এই-
এগিয়ে যাই তো, এগিয়ে গিয়ে দেখলাম যে মুচির মেয়েটা বলছে, বাবা আমি স্কুলে যাব, আমাকে দুটি টাকা দিন না। মুচিটা খুব গালাগালি করছে আর দাঁত খেতে যাচ্ছে আর বলছে, আচ্ছা টাকা দেবো না, বেরো, স্কুল যাবি, আমার টাকা কিসের? বললাম, দেখি তো কে এই মুচি, আর কে ছিল এই মুচির মেয়ে, কে কেমন স্বভাবের। বাগানে মাদুলিটা ঢুকিয়ে দিলাম, দেখলাম মুচির মেয়েটা একটা ব্রাহ্মণ ঘরের মেয়ে। সেই ব্রাহ্মণ ঘরের মেয়ে মরে সেই মুচির ঘরে জন্মগ্রহণ করেছে। আর মুচিটা একটা বাঁদর, কালো বাঁদর, বুড়ো বাঁদর, এই দাঁত খেঁচিয়ে যাচ্ছে। নিজেকে দেখে খুব খারাপ লাগলো। আমি শেকড়টা বের করে মুচির মেয়েটাকে বললাম, দেখুন, আপনি কি আমার সঙ্গে যাবেন? কোথায়? না মানে, যদি চান তো আমার প্রচুর সম্পত্তি, আমি একটা জমিদার, আর আমি চাইলে আমি আপনাকে বিয়ে করতেও পারি। শোনার সঙ্গে সঙ্গে মুচিটা বলে উঠলো, হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে যান একে, নিয়ে যান, বিয়ে করে নিন, আমাকে বড্ড জ্বালায়। মেয়েটা আমার হাত ধরে আমার সঙ্গে বেরিয়ে পড়লো। ফিরলাম বাড়িতে। বাড়ি এসে দেখি তখনও বউর রাগ ভাঙেনি। আমার বউ আমাকে বলছে, মরতে পারলি না হতভাগা, ফিরে এলি, জানোয়ারের বাচ্চা, কেন এসছি ফিরে এখানটায়? তুই মরে গেলে সম্পত্তিগুলো আমি পেতাম, হারামির বাচ্চা, ফিরে এসেছো। এইসব গালাগালি করছে। আমি বলি, দেখি তো, এই তো সুযোগ, এখন দেখে নি। বোম পদ্ধতি দেওয়া সেই গাছের শেকড়টা আমি আমি কানে ঢুকিয়ে দিলাম। কানে লাগিয়ে দেখলাম, ও মা, কি বিস্ময়! আমার স্ত্রীটাও মানুষ নয়, বিশাল বড় একটা কেউটে সাপ, সবসময় ফোঁস ফোঁস করছে। আমি ভয় চমকে গেলাম। কান থেকে শেকড়টা বের করে বললাম, গিন্নি গিন্নি, একটা কথা শুনবে? কি আছে বলো? তোমার কথা শোনা কোনো সময় আমার নেই। বাজে লোক, ফালতু লোক, এসছো কেন ফিরে এখানে? আমি বললাম, ঠিক আছে, আমি এখনই চলে যাব, আর আমি এই মেয়েটাকে বিয়ে করেছি। তাতে আমার কি, বিয়ে করেছো, বেরিয়ে যাও, যাও যাও। না না, আমি বেরিয়ে যাব, কিন্তু তার আগে তুমি গিন্নি একবার এই শেকড়টা বাঁকড়াতে দেখো তো। কি দেখবো? কি? দেখো, আগের জন্মে তুমি কে ছিলে, আর আমি কে, আর এই মেয়েটা কে ছিল। তন্ত্র হচ্ছে, গুণেনগিরি হচ্ছে এখানে, হ্যাঁ গুণেনগিরি, যাও, ফালতু লোক, বদমাস লোক। এই বলে আমাকে তাচ্ছিল্য করতে লাগলো। আমি বললাম, না না, তুমি একবার এই শেকড়টা কানে দাও, দেখো তুমি কি ছিলে আগের জন্মে, কেন আবার তুমি সবসময় ফোঁস করো। কি জানি কি হলো, গিন্নি সব ফোঁস ভুলে গিয়ে আমার শেকড়টা নিয়ে কানে গুঁজলো। গুঁজে দেখলো তার আসল চেহারা। তখন গিন্নি বলল, যা পাপ করেছি আমায় ক্ষমা করে দিও, আমার স্থান জঙ্গলে, জঙ্গলে তুমি গেছিলে, ওটা যাওয়া ছিল আমার, আমি চললাম। আর এই মেয়েটা ব্রাহ্মণের মেয়ে, এই সংসারের যোগ্য আমার নয়, এই সংসার আমার নয়, তাই এই সংসারে তুমি ওই ব্রাহ্মণের মেয়েকে নিয়ে থাকো, আমি চললাম। এই বলে গিন্নি তত্তর করে বেরিয়ে চলে গেল। সেখান থেকে আমি ব্রাহ্মণের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলাম। হাই ফ্রেন্ডস, আমি সায়ন। যদি গল্পটি ভালো লেগে থাকে, এটা আমার তো এই গল্প, প্লিজ একটি শেয়ার, একটি কমেন্ট করে দিও, আর একটি সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।